একবার বারধলপুর যেতে হবে, একটা বাড়ি দেখতে। মানে কেন? নতুন বাড়ি কমপ্লিট। যে থাকতো সে ট্রান্সফার হয়ে যাচ্ছে, বাড়িটা বিক্রি করে দেবে। চলো। এই বাড়িটা তৈরি করতে আপনার 25 লাখের বেশি খরচা হবে। আচ্ছা, আপনি আপনি 20 দেবেন। 12 দিতে পারি, যদি হয় তাহলে বলবেন। সুজয় কি সত্যি হাউসিং লোন করবে? এই তো 2 বছর আগে অঙ্গনওয়াড়ি চাকরিটা ধরতে 3.5 লাখ টাকা দিয়েছে। তাহলে এইসব কাজে দেরি করলে আবার উৎপাত আছে বাইরের। কাজেই তার আগে চাবিকাঠি বন্ধ করতে হবে। কেবিনে এসে ওরা দেখে লক্ষ্মী উঠে বসেছে, হাত নাড়ছে এদিক ওদিক। একবার এলো চুলে খোঁপা বাঁধে, আবার খুলে আবার বাঁধে। একবার স্যালাইনের চ্যানেলটা দেখে আর হাত বুলিয়ে কি যেন খোঁজে। একবার শুয়ে পড়ে, আবার উঠে বসে। কি হয়েছে মা? কি হয়েছে? কি কষ্ট হচ্ছে? বলো, বলো আমাকে। শ্যামলী মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। লক্ষ্মী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওর মুখের দিকে, চিনতে পারে না। একবার দেখে ঝুমার দিকে, একবার কাকলের দিকে। কিছু বলতে চায়, কিন্তু মুখের কথা মুখেই রয়ে যায়। ও মা, কি কষ্ট হচ্ছে তোমার? ঝুমা এগিয়ে আসে কাছে, ডান হাতটা চোখের ওপরে রেখে যেন প্রখর রোদ্দুর থেকে চোখটা আড়াল করে। লক্ষ্মী। তারপর হেসে বলে, ঝুমা বস, চা খেয়েছিস? তোমার কি কষ্ট হচ্ছে বলো না, বলো আমাকে। ওরা কারা? ওই যে দাঁড়িয়ে রয়েছে, একটু চা কর না। ওদিকে বসতে দে কাকুলি। তোর মায়ের আজকেও কাজ সন্ধে পর্যন্ত। একদিন না হয় কাজটা কমই হতো, এতগুলো মানুষ দৌড়ে এসেছে। কাকুলি বসতে দে মা। সরস্বতী, বিদ্যুৎ বেশ বুঝতে পারছে এই সব কথা আসলে অসংলগ্ন কথাবার্তা। এখনও দিদি একটা ঘোরের মধ্যে আছে, ভালো লাগছে না ওদের। এই সময় হাসিবা এলো একটা ইঞ্জেকশন দিতে। এতগুলো মানুষের উপস্থিতি দেখে সে বলল, এ কি, আপনারা এতজন একসঙ্গে? কিছু মনে করবেন না, এতজন একসঙ্গে এখানে থাকলে হয়? আপনাদের এখানে থাকতে পারমিশন দেওয়া হয়েছে, তার মানে এতজন সব সময়? ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছে ও। সেই সময় সরস্বতী ওকে ডেকে বলে, সিস্টার, ডাক্তারবাবু কখন আসবেন? একটু কথা বলতে চাই। আপনি? আমি লক্ষ্মী দত্তের বোন। একটু অপেক্ষা করুন, আমি খবর দিচ্ছি, কেমন? কিন্তু সবাই এখানে ভিড় করবেন না প্লিজ। হাসিবা হাসি মুখে চলে গেল এবং হাসিবার যাওয়ার 5 মিনিটের মধ্যে ডক্টর শীতল সর্দার এলেন। বলুন, আর কোনো অসুবিধা হচ্ছে? কেমন আছেন আপনি? কে? আমি কোথায়? আমি। মাথায় কাপড় তুলে দেয় লক্ষ্মী। আপনারা কি কিছু বলবেন? ডক্টর সর্দার পাশের চেম্বারে ডাকলেন। বিদ্যুৎ আর সরস্বতী এলো ওর কাছে। আপনারা? নমস্কার, আমি লক্ষ্মী দত্তের বোন সরস্বতী। আমার স্বামী বিদ্যুৎ সার্কিট। ডাক্তারবাবু, কি বুঝছেন কেসটা? মাইনর স্ট্রোক, ভয় নেই, তবে কাল এমআরআই করতে হবে। দেখার আছে ব্রেন প্রবলেম কিছু হয়েছে কিনা। এমআরআই? সরস্বতী অবাক হয়ে গেল। দেখুন, সিটি স্ক্যান করলেও বোঝা যায়, কিন্তু আমি শিওর হতে চাই। কমপ্লিট ইনভেস্টিগেশন করে রোগীর বিষয়ে শিওর ডিসিশন নিতে হবে। তার জন্য সিটি স্ক্যান করার চেয়ে এমআরআই করা বেটার। আর সেটা এখানে হবে না, কাজেই কাল সকালে আপনাদের ওনাকে কলকাতায় নিয়ে যেতে হবে। অবশ্য আপনারা যেখানেই করান প্রবলেম নেই। মানে বাইরে থেকে করিয়ে আনতে হবে? শিওরলি,
সরি টু সে এই মুহূর্তে এই সার্ভিস দিতে পারছি না। ও, আর একটা কথা, এখানে চিকিৎসা হবে তো? মানে স্পেশালিস্ট ডাক্তার কেউ আছেন তো? বিদ্যুৎ জিজ্ঞাসা করলো। আপনি করতেই পারেন, আমাদের স্পেশালিস্ট ডাক্তার আছেন, সানডে মর্নিং আসছেন, মাঝে একটা দিন সময় দিলেই পাবেন, আর এমার্জেন্সি কল দিলেও আসবেন। এবার ডিসিশন আপনাদের। ডাক্তার সর্দার খোলাখুলি বললেন। আপনার কাছে এনে যখন প্রথম ঝুঁকি কেটে গেল তখন একটু ভরসা করছি। আপনি যা বলবেন সেটাই করছি স্যার। প্লিজ প্লিজ একটু দেখুন, দিদিকে ভালো করে দিন। আমরা আমরা চিরকৃতজ্ঞ থাকব। সরস্বতী হাত জোর করে বলে। দেখুন, আপনি এভাবে বলবেন না, আপনি আমার চেয়ে অনেক বড়। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আমি আপ্রাণ চেষ্টা করছি। জোর হাতে প্রতি নমস্কার করে শীতল সর্দার চলে গেলেন পাশের রুমে। সেখানে বসে খসখস করে অবজারভেশন পেপার রেডি করলেন লক্ষ্মী দত্তের। হাসি হাসি কাম সার্ফ। হাসিবা দৌড়ে আসে। কিছু বলছেন স্যার? মুখের দিকে তাকিয়ে রইলেন শীতল সর্দার। আকস্মিক এই সম্বোধন পরিবর্তনে তিনি অবাক। হাসিবা বুঝতে পারে তার মনের কথা, চুপি চুপি বলে, ডোন্ট ফরগেট দ্যাট বোথ অফ আস অন ডিউটি অ্যাট প্রেজেন্ট। এবার শীতল সর্দার মুচকি হাসলেন। লক্ষ্মী দত্তের লাস্ট ইঞ্জেকশন কখন হয়েছিল? 1:30 PM। 2 ঘন্টা বাকি আছে। আজকের লাস্ট ইঞ্জেকশন। দেন ওয়েট অ্যান্ড ওয়াচ। You can add an hour more. She is looking much better now. ডক্টর সর্দার অবাক হলেন আর একবার। হাসি তার মতের সঙ্গে একেবারে পারফেক্ট। তিনিও ভাবছিলেন একটু দেরি করতে, হাসিও ভাবছে পেশেন্টকে ওয়াচ করতে। ও খুব এক্সপার্ট হয়ে উঠেছে। ওকে, আই অ্যাম শিওর তিনি কুইক রিকভার করছেন। Okay. Wait and watch. Any other matter? হাসি হাসি মুখে বলে, রুম নাম্বার 3, বেড নাম্বার 4। Gallbladder stone. Open surgery. Just half an hour and operation successful. ডক্টর হাসানুজ্জামানের কোনো সমস্যা? Nothing. He's gone. Now general care to be taken by our sisters. No problem. আদার ক্রিটিক্যাল কেস? Not at present. ওকে, প্লিজ আজ মিনাদির হাতে চার্জ হ্যান্ড ওভার করে দাও, তুমি রেস্ট নাও। Thank you. হাসিবা চলে যায়। ডাক্তার সর্দার তাকে আজকের মতো রিলিজ দিলেন, কিন্তু সে জানে এই রিলিজ আসলে আলাদা এনগেজমেন্ট। এখন পূর্ণার কাছে তাকে যেতে হবে। অবশ্য হাসিবা রিলিজ না পেয়েও পূর্ণার কাছে যেভাবে থাকে সেটা ডাক্তার সর্দারকে অবাক করে দেয়। ডাক্তার সর্দার জানেন আজ রাতটা কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। আজ নিজেও রিলিজ নেবেন সন্ধ্যের পর থেকে, তেমনটাই ভেবে ডাক্তার বিশ্বাসকে কল দিয়েছেন, তিনি আসছেন। সুতরাং এখন চাপ নেই তার। পরন্ত বিকেলে এক টুকরো রোদ্দুর এসে পড়েছে ছাদে। সারাদিনের পর সূর্য উঁকি দিয়েছে শুধুমাত্র অস্ত যাবার জন্য। অস্তগামী সূর্যের আলোর ছটা এসে পড়েছে জানালার কাছে। ওয়েটিং রুমে ইজি চেয়ারে হেলান দিয়ে ডাক্তার সর্দার ভাবলেন একটু রোদ্দুর মেখে আসা যাক। ছাদে উঠলেন তিনি। পূর্ণার হাত ধরে হাসি আর শিপ্রা এসেছে একটু আগেই। বাবাকে পেয়ে মেয়ের আনন্দ ধরে না। ছুটে গিয়ে হাসি মুখে বাবার কোলে উঠল পূর্ণা। হাসিবা এই অপূর্ব দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে ফোনটা বের করে। ডক্টর সর্দার বললেন, এখন ফটো সেশন নয়, এখন একদম ফটো নয়। শিপ্রা বলল, স্যার আপনাকে পাওয়া যায়? এখনই ফটো তুলতে হবে, আমরা সবাই ফটো তুলব। প্রথমে পূর্ণা বাবার কোলে, রোদের দিকটায় সরে, হ্যাঁ হ্যাঁ এইবার একটু ঘুরে, এই তো ঠিক আছে, ওকে। পরপর কয়েকটা ক্লিক। তারপর শীতল সর্দার বললেন, এবার সবাই মিলে
এসো শিপ্রা, এইদিকে দাঁড়াও। আমি এইদিকে, একদম পূর্ণা, হা হা হা। পরপর কয়েকটা সেলফি ক্লিক। ছাদে বসানো ওয়াটার রিজার্ভার ভর্তি হয়ে জল ওভারফ্লো করছে। শিপ্রা ছুটল সাবমার্সিবল পাম্প বন্ধ করতে। হাসির হাসি ছড়িয়ে পড়ে মুক্ত বাতাসে। হেসে ওঠে সোনালির সূর্য, হেসে ওঠে নীল আকাশ। একদল সাদা বক উড়ে চলেছে একদম মাথার ওপর দিয়ে। হাসির মোবাইল ক্যামেরা সেই মুহূর্তকেও ধরে রাখে। ওরা আকাশ পেয়েছে। খোলা আকাশের বুকে ওদের স্বাধীন আনাগোনা, আর একজন খোলা আকাশ পাবার আশায়। হয়তো সেও একদিন ওদের মতোই ডানা মেলে উঠবে নিঃসীম শূন্যে। তারপর কয়েক মুহূর্ত আগে বাঁধন হারা প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ফাগুন দুহাত প্রসারিত করে হাসি গেয়ে ওঠে গান। বন্ধনহীন আঁচল উড়ে যায় শীতল বাতাসে। শীতল সর্দারের কোলে পূর্ণা খিলখিল করে হেসে ওঠে। হাসির কণ্ঠে বাঁশির অনুরণন ওঠে। সেই অনুরণন ইথার তরঙ্গে ভেসে চলে। ওদের তরঙ্গের ব্যাপ্তি অসীম পর্যন্ত। গণিত শাস্ত্র কখনো ভুল বলে? সন্ধ্যা নেমেছে কালীকান্তপুরে। মাঘের এই সময়টা কালীকান্তপুরে হাড় কাঁপানো শীত নামে মাঝে মাঝে। কথাটা তাই এখানে পরিচিত। মাঘে বাঘ পালায় ভয়ে। বাঘ এই অঞ্চলে কখনো ছিল কিনা কে জানে, কিন্তু দামোদর বয়ে যেত একসময় এই অঞ্চলের ওপর দিয়ে। সেটা মুঘল আমলের প্রথম দিকে বা তারও আগে। অবশ্য সারা বছর নয়, বর্ষাকালে। আর ঘন জঙ্গল ছিল এলাকা জুড়ে। হয়তো কখনো কখনো বাঘের দেখা কেউ পেয়েও থাকতে পারে, তবে প্রমাণ নেই। মাঠের ধারে অবস্থিত হওয়ায় সন্ধ্যার সময় থেকেই পৌষ মাঘে কাঁপুনি ধরায়। তাই মানুষ 8টায় ঘরে খিল দেয়। আর আজ এই প্রবল শীতে তো তার আগেই সব শুনশান। রূপগড়ে দ্রুমদলকে রেখে সুজয় সুরভি ফিরে আসছে কালীকান্তপুরে। হু হু করে বাতাস চিরে মোটর বাইক এগিয়ে চলেছে। বলেছ ঠিক, কিন্তু সব কাগজপত্র নেওয়া হয়নি। একবার তো সার্চ করতেই হবে। সুরভি সুজয়ের কানের কাছে ফিসফিস করে বলল। চলো তবে ডাক্তারের কাছে আরেকবার যাই। চলতি গাড়িতেই ওদের কথা চলছে। দাঁড়াও, একটা ফোন করি। সুজয় বাইকের ব্রেক চেপে দাঁড়িয়ে পড়ে রাস্তায়। ফোন করে হিরণ ডাক্তারকে। ফোনের ওপারে পরিচিত কণ্ঠ। বলুন মাস্টারমশাই, কী ব্যাপার? বলছি, কাগজপত্র কিছু দিলেন না? ও, আপনি রাজি আছেন? বেশ তো, একবার চলে আসুন। আপনার ওখান থেকে আসতে 5 মিনিট লাগবে। আসুন আসুন, এখনই নিয়ে যান। আসছি, 1 মিনিট। আমি তো এখানেই আছি। ওরা বাঁশবনের নিচে গাড়ি রেখে একটা মিসড কল দিতেই হিরণবাবু বেরিয়ে এলেন। এই শীতে বাইরে কেন? আসুন, ভিতরে আসুন। বুঝলেন ডাক্তারবাবু, ভাবছি দামটা একটু কমিয়ে দিন। আমারও ক্যাপাসিটির মধ্যে, মানে কত পারবেন বলুন? 17 লাখ লাস্ট দাম দিলাম। কাগজগুলো হাতে নিয়ে এসেও ওগুলো মুড়ে রাখলেন হিরণ আচার্য। বললেন, এগুলো নিয়ে কাজ নেই তাহলে। আমি এক দরের মানুষ। 20 লাখের মধ্যে এই জায়গার দাম 8 লাখ। এই বাড়িটা যদি 12 লাখে করতে পারেন, আপনাকে আমি জায়গার দাম ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ দিলাম। দিন, পেপারগুলো দিন। কাল বিকালে আসছি। কাল শনিবার অবশ্য, কোর্ট খোলা নেই, কিন্তু আমি বাইরে থেকে সার্চ করে দেখে নিচ্ছি। আর আপনার অ্যাডভান্স বুকিং, মানে বলছিলাম। অনলাইনে ট্রান্সফার করতে পারেন। আচ্ছা, তাহলে আপনাকে এখন 1000 টাকা দিচ্ছি। আপনি আর কাউকে পেপার কিন্তু দেবেন না। কাল সার্চ করিয়ে তারপর এসে অ্যাডভান্সের বাকি টাকা দিয়ে যাব। 1000 কেন, 10,000 টাকা দাও। 1000 কেন? আপনি 100 টাকাও যদি না দেন, এই একটা দিন আমি অপেক্ষা করতে পারি। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন। হাসি মুখে ডাক্তার হিরণ আচার্য। ওরা পেপার নিয়ে রাতেই গেল দপাড়ায় শান্টুর বাড়ি। শান্টু আজকাল মুহুরির কাজ করে ভালো, আর গোপন কাজে
বিশ্বস্ত। একদল যুবক গোল হয়ে বসে আগুন জ্বেলেছে, হাত পা গরম করছে। পাশ কাটিয়ে বাইকটা ঠেকালো সুজয়। দু একজন ছেলে ওদের দিকে ঘুরে তাকালো। ওরা ভ্রুক্ষেপ না করে এগিয়ে গেল। সুজয় দাঁত বের করে বলল, শান্টু, এটা এমার্জেন্সি সার্চ করে দিতে হবে যে। কি ব্যাপার এমন কনকনে শীতের রাতে? কাল শনিবার। চাদর মুড়ি দিয়ে শান্টু দাঁড়িয়ে আছে ওদের সামনে। জানি, অফিসিয়াল সার্চ করতে সোমবার বিকেল পর্যন্ত লাগবেই। তুই একটা নেট সার্চ করে দে না। সুজয় কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, কাল সকাল 10টায় আয়। কাগজপত্র ধরে দিয়ে সুজয় বলল, দাঁড়া দাঁড়া, একটা ফটো তুলে নিই। আমার কাছে তো আর কপি নেই। ফটাফট ফটো তুলে নিয়ে শান্টুর হাতে কাগজ ধরিয়ে দিয়ে ওরা বাড়ির পথ ধরে। কালীকান্তপুরে এসে ওরা যখন থামল, তখন ক্লাবে ছেলেরা খিচুড়ি বসিয়েছে। বড় মাস্টার, চলবে নাকি? ভূত হাঁড়িতে খুন্তি নাড়তে নাড়তে বলে। চলতে পারে, তবে অল্প। সুজয়ের সহাস্যে জবাব। চাঁদা কত? সুজয় হিসেবি। হ্যাঁ, এমন সময় চাঁদা এসো তো। চাঁদা ছাড়া এমন ফিস্টি করা যায়? সুরভিকে আর কষ্ট করতে হবে না। সুরভিকে বাড়িতে নামিয়ে দিয়ে কৌটো হাতে হাজির সুজয় মাস্টার। আমি ঘরে গিয়ে খাবো, এতে দিয়ে দে। কৌটো হাতে সুজয় বলল, আমরা ঠান্ডায় জমে কাবু, আর তুমি বৌদিকে নিয়ে ঘরে বসে আয়েশ করে খাবে আর কি। সহাস্যে পাশ থেকে টিপ্পনি কাটল বাবলু। সেটাও তো লাইসেন্স চাই। লাইসেন্স কর, তোকে কে বারণ করেছে? উড়িয়ে দেয় সুজয়। কৌটো ভরে খিচুড়ি নিয়ে এসে ঘরে দুজনে খেয়ে রাতের রজনীগন্ধার সুবাস নিতে লাগলো সুজয় সুরভি। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রবাদটা প্রচলিত আছে, কেন সেটা শ্রোতা বন্ধুরা বলতে পারেন। এদিকে লক্ষ্মী দত্তের অবস্থা আমরা দেখেছি। সরস্বতী আর বিদ্যুৎ সারিকেত কলকাতা থেকে এসে 5 লাখ সেবা সদনে পড়ে আছে। আমরা দেখেছি শ্যামলী আর কাকলি ঝুমা এই শীতের রাতে গুটিসুটি মেরে বসে আছে সেবা সদনের বাইরে। আমরা দেখেছি ডাক্তার শীতল সর্দার লক্ষ্মীর চিকিৎসা করতে সর্বোচ্চ পর্যায়ের যত্ন নিচ্ছেন। আমরা দেখেছি সেবা সদনের সিস্টাররা লক্ষ্মী দত্তের মতো পেশেন্টের কেয়ারে কতটা কেয়ারফুল। কিন্তু আমাদের দেখা হয়নি শীতল সর্দার এবং হাসিবার পরবর্তী জীবন কোন পথে চলেছে।